বিসমিল্লাহির রহমানির রহিম। হালিমুন্নেছা চৌধুরানী স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন, সেই সাথে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, কারণ আমরা সবসময় এটাই কামনা করি আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখেন এবং তোমরা যেন আবার আমাদের মাঝে সেই সুন্দরভাবে ফিরে আসতে পারো, সেই কোলাহল মুখরিতভাবে আমরা তোমাদেরকে সেভাবে আবারও তোমাদেরকে ক্লাসে পাই, তোমাদের সাথে সেভাবে কথা বলি, ক্লাসগুলো করি, তাহলে আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সেজন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে একটা সিজন, এই সিজনে নিশ্চয়ই জানো যে কী কী ফল পাওয়া যায়। এই যে সিজন, এই সিজনে যে ফলগুলো আমরা পাই, বিশেষ করে এখন যে একটা সুন্দর একটা ফলের কি বের হচ্ছে বলবো তোমাদেরকে, আমের যে মুকুল বের হয়, দেখেছো তো নিশ্চয়ই। আচ্ছা, যদি দেখে থাকো তাহলে সেই মুকুল থেকে আস্তে 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 কি বের হয়, ছোট ছোট কুঁড়ি। সেই কুঁড়ি থেকে আস্তে আস্তে একটু বড় হয়, তারপর আরেকটু বড় হয়, তারপর আরেকটু বড়, তারপর আস্তে আস্তে কি হয়, আমটা অনেক বড় হয়ে একসময় পেকে যায়। আর সেই আমটা খেতে খুব মজা, তাই না? আম কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, যদিও ফলের রাজা কাঁঠাল, কিন্তু তারপরেও কিন্তু আম কিন্তু আমাদের সবার প্রিয়, খুব প্রিয়। কাঁচা খেতেও ভালোবাসি, পাকা খেতেও খুব ভালোবাসি। আমার মনে হয় এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে তোমাদেরকে কী ক্লাসটি নেব। যাক, তারপরেও বলছি, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তাদের নির্দিষ্ট সিলেবাসে যে গল্পটি দেওয়া আছে সেটা হলো আম আঁটি ভেপু গল্পটি আমি তোমাদেরকে আজকে পড়াবো। কোন গল্পটি আমরা পড়ব? আম আঁটি ভেপু। কোন শ্রেণীর? দশম শ্রেণীর শিক্ষার্থী, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা বিশেষ করে লক্ষ্য করবে। তার মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ওই ক্লাসটি ইচ্ছে করলে করতে পারো। আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম হলো আম আঁটি ভেপু। আম আঁটি ভেপু। আম আঁটি ভেপু গল্পের নাম কি? আম আঁটি ভেপু। আম শব্দটা তো সুপরিচিত, বাট আঁটি শব্দটা তোমরা কে কতটুকু বুঝতে পেরেছো আমি ঠিক জানি না। আমরা সবসময় কি বলি? আম খাওয়ার পরে আমের ভিতরে যে অংশটা থাকে সেটাকে কি বলি? সেটাকে সাধারণত আমরা গ্রাম্য প্রচলিত ভাষায় বলে থাকি বড়া, কিন্তু আসলে এটার একটা কি নাম আছে, লিখিত একটা নাম আছে। সেই নাম হলো কি? আঁটি। সেটাকে কি বলা হয়? আঁটি। আর সেটাই বলা হয়েছে আম আঁটি। এখানে ভেপু, ভেপু বানানেও বোধহয় একটা চন্দ্রবিন্দু আছে আমার মনে হয়, আমি ভুল লিখেছি। হ্যাঁ, ভেপু। এখন এই যে ভেপু, ভেপু শব্দটা কি? ভেপু শব্দটাও অনেকেই হয়তো তোমরা জানো, আবার অনেকেই হয়তো তোমরা জানো না। তো ভেপু শব্দটার অর্থ হলো বাঁশি, এক ধরনের আটি দিয়ে তৈরি এক ধরনের বাঁশি, অর্থাৎ আমের যে ভিতরে আটিটা থাকে সেই আটি দিয়ে তৈরি একটা বিশেষ ধরনের যে বাঁশি, সেটাকে বলা হয় আটির বাঁশি, ভেপু। আচ্ছা, যাই। এই যে গল্পটি লিখেছেন কে? গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখাটা একটু মিশে গেল ওইদিকে, যাক, তারপর আমরা বুঝে নেব আমরা কি লিখেছি সেটা। গল্পের নাম হলো আম আঁটি ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এখন সাধারণত আমরা যে কোনো গল্প পড়তে যাব, সেই গল্প পড়ার আগে আমরা যে বিষয়টা আগে দেখব সেটা হলো লেখক পরিচিতিটা আমরা একটু বেশি জানবো এবং তার সম্পর্কে জানাটা আমাদের আবশ্যক। এখন এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন বিশেষ ঔপন্যাসিক। তিনি ছিলেন কি একজন বিশেষ ঔপন্যাসিক। তার জন্ম হয়েছিল 1894 সালের 24 পরগনার মোরারিপুর গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? বিভূতিভূষণের জন্ম ছিল কোথায় বলেছি আমি? এটা হচ্ছে আমাদের মানে লেখক পরিচিতিটা শুধু আমি এখানে বিবরণ দিচ্ছি তোমাদেরকে। সেটা 1894 সালে 1894 সালে জন্মগ্রহণ করেন। কোথায় করেন? 24 পরগনার মোরারিপুর গ্রামে। মোরারিপুর গ্রামে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তা নিশ্চয় আমাদের এটুকু মনে থাকবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1894 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 24 পরগনার মোরারিপুর গ্রামে। তার গ্রামের নাম ছিল কি? মোরারিপুর। এই হলো মানে তার জন্ম এবং জন্মস্থানের নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম ছিল মহানন্দা বন্দ্যোপাধ্যায়। বাবার কি নাম ছিল? একটু আমি মুছে নিই এটুকু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম ছিল কি বলেছি আমি? যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ওনার বাবার নাম ছিল কি? মহানন্দা বন্দ্যোপাধ্যায়। কি নাম ছিল? মহানন্দা বন্দ্যোপাধ্যায়। ওনার মাতার নাম কি ছিল? মাতার নাম, বাবার নাম কি ছিল বললাম? মহানন্দা বন্দ্যোপাধ্যায়। আর যিনি লেখক ওনার নাম হলেন কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ওনার মাতার নাম হলো মৃণালিনী দেবী। কি নাম ওনার মাতার নাম? মৃণালিনী দেবী। নামটা অনেক সুন্দর, তাই না? মৃণালিনী দেবী ওনার মাতার নাম হলো এটা। তো এখন আমরা ওনার জন্ম সম্পর্কে জানলাম, ওনার বাবার নাম জানলাম, ওনার মায়ের নামও জানলাম। এখন আরেকটু জানা দরকার যে আসলে উনি কোথায় পড়াশোনা করেছেন, এটাও তো একটু জানা দরকার। যেহেতু আমরা লেখক পরিচিতি সম্পর্কে পড়ছি সেজন্য বললাম। উনি পড়াশোনা করেছেন আসলে স্থানীয় যে মানে উনি যে এলাকাতে থাকতেন অর্থাৎ মোরারিপুরেরই বনগ্রাম স্কুল থেকে উনি 1914 সালে ম্যাট্রিক পাস করেন। তখন তো আমাদের মতো এরকম এসএসসি, এইচএসসি, বিএ, বিএসসি এগুলো ছিল না। বিএ ছিল, বিএসসি এগুলো ছিল না, বা বিএসএসএস এরকম ছিল না, এমএসএস এরকম ছিল না। তখন যে এসএসসি পাস এটাকে বলা হতো মেট্রিকুলেশন বা মেট্রিক পাস এরকম বলা হতো। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1914 সালে কি করেছেন? এসএসসি মেট্রিক পাস করেছিলেন। কোথা থেকে? বনগ্রাম স্কুল থেকে, অর্থাৎ সেই মোরারিপুর গ্রাম থেকেই উনি প্রথম কি করেছিলেন? মেট্রিক পাস করেছিলেন। পরবর্তীতে তিনি কলেজে যখন লেখাপড়া করেন তখন কোথায় গেলেন? কলকাতা রিপন কলেজ নামে সেই কলেজ থেকে তিনি কি করেন? বিএ ডিগ্রি পর্যন্ত অর্জন করেন এবং সেখানে তিনি কি আইএও পাস করেন। আইএ পাস করে আবার ওই কলেজ থেকেই তিনি বিএও পাস করেন। কর্মজীবনে তার যে কর্মজীবনটা ছিল সেটা ছিল মূলত শিক্ষকতা করা। মূলত উনি শিক্ষকতাই করতেন। শিক্ষকতা করতে উনি খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ যেমন ধরো আসলে শিক্ষকতা পেশাটা একটা মহান পেশা, তাই না? তার কারণ হলো
যেই যে তোমাদের সাথে এতটা মানে ইন্টারেক্ট আমরা হতে পারছি, এভাবে অন্য কোনো চাকরিতে বা অন্য কোনো জায়গায় যারা আছে তারা মনে হয় না পারে। তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের আবেগ, তোমাদের অনুরাগ, রাগ, এগুলো সবগুলোকে আমরা যতটুকু অনুভূতিতে আনতে পারি, আমার মনে হয় বাইরের কেউ সেটা ততটা পারে না। আর এটাতে অনেক বেশি একটা আনন্দ পাওয়া যায়। সেই দিক থেকে লক্ষ্য করে দেখা গেছে যে আমাদের যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি কী করেছেন, শিক্ষকতাকে খুব পছন্দ করতেন এবং কর্মজীবনে উনি শিক্ষকতাই করতেন। তিনি শিক্ষকতা করেছেন হুগলিতে, কলকাতায়, তারপর ব্যারাকপুর ইত্যাদি জায়গায় তিনি কি করেছেন, শিক্ষকতা করেছেন। আসলে কি যে বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের পরে তিনিই ছিলেন সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী। বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের নাম তো নিশ্চয়ই তোমরা শুনেছ। আর এই শরৎচন্দ্রের পরে তিনি ছিলেন সবচেয়ে বড় শিল্পী। তিনি কে, কার কথা বললাম আমি? তিনি হলেন আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের মধ্যে একজন জনপ্রিয় শিল্পী। উল্লেখযোগ্য তার কিছু উপন্যাস আছে, সেগুলো হলো ধরো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ ইত্যাদি। তো আমি তারপরে দু একটা উপন্যাসের নাম লিখে দিই তোমাদের একটু মনে রাখার জন্য। উপন্যাসগুলো ছিল কি কি? উপন্যাস ছিল পথের পাঁচালী, তারপর হলো ইছামতি, পথের পাঁচালী, ইছামতি, তারপর হলো অপরাজিত, তারপর আরণ্যক ইত্যাদি। এগুলো ছিল ওনার লেখা বিখ্যাত উপন্যাস। এগুলো আরও কিছু উনি শুধু এই যে লিখেছেন, উপন্যাস লিখেছেন শুধু তাই না, উনি কিছু অনেকগুলো গল্পের বইও লিখেছেন। সেই গল্প বইগুলো হচ্ছে কীরকম, মেঘমল্লার, তারপর হলো ময়ূরী ফুল, তারপর হলো যাত্রা বদল। কি বললাম আমি? এটা হলো উপন্যাসের নাম। তারপর হলো গল্প, কি গল্প লিখেছেন তিনি সেটা বলছি। এটা হলো মেঘমল্লার ময়ূরী ফুল, তারপরে হলো যাত্রা বদল। এই হলো তার কিছু গল্পের নাম। আমরা প্রথম পড়লাম উপন্যাসগুলো কি ছিল, তারপর জানলাম আমরা এখানে তার লেখা কি গল্প ছিল। এই যে আমি আগে বলেছি যে উপন্যাসের বেলায় উনি একটা উপন্যাস লিখেছেন ইছামতি, আর ইছামতি উপন্যাসের জন্য তিনি কিন্তু রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কোন উপন্যাসের জন্য? এখন যদি প্রশ্ন করা হয় কোন উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন, উত্তরটা আমাদের কি হবে? সেটা হলো ইছামতি। এই ইছামতি উপন্যাসের জন্য তিনি কি পেয়েছিলেন? রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই হলো আমাদের মোটামুটি বিভূতিভূষণ সম্পর্কে কথাগুলো। এখন আমরা যে কথাটি দিয়ে শেষ করব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেছিলেন। বিভূতিভূষণের জন্মসাল কত ছিল? জন্মসাল ছিল 1894 সাল।
উনি মৃত্যুবরণ করেছিলেন 1950 সালে। তবে ওনার মৃত্যুর সাল কত তবে মনে রাখতে হবে, এটা আমরা জন্ম মৃত্যু দুটোই। তিনি মৃত্যুবরণ করেন 1950 সালে। তাহলে মোটামুটি বোঝা যায় যে উনি 54 বছর 55 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। তারপরও কিন্তু উনি আমাদের জন্য আমাদের অনেক জনপ্রিয় একজন লেখক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, শিল্পী ছিলেন। কে ছিলেন? এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখন এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গল্পটি তোমাদের বইয়ে লিখেছে সেটা হলো কি আম আঁটির ঢেপু। আর এই আম আঁটির ঢেপু গল্পটি কিন্তু একটা গল্প থেকে, একটা উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। সেই উপন্যাসটির নাম হলো পথের পাঁচালী। কোন গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে? এটা পথের পাঁচালী। পথের পাঁচালী। এই পথের পাঁচালী গল্প থেকে উপন্যাস থেকে কি করা হয়েছে? এই আম আঁটির ঢেপু, আম আঁটির ঢেপু, আম আঁটির ঢেপু যে গল্পটা তোমাদের বইয়ে দেয়া আছে এটাকে সংকলিত করা হয়েছে। এখন পথের পাঁচালী যে গল্পটা আছে এই গল্পটা তোমরা কেউ কি দেখে পড়েছো কিনা, উপন্যাসটি কি কেউ তোমরা পড়েছো কিনা আমি ঠিক জানি না। যদি না পড়ে থাকো উপন্যাসটি একটু পড়ে নিবে। অত্যন্ত সুন্দর গ্রামীণ প্রকৃতির যে মানে সুন্দর সাবলীল বিভিন্নভাবে যে লোকজন গ্রামীণ এলাকা, গ্রামীণ পরিবেশে, তারপরে প্রাকৃতিক যে সুন্দর পরিবেশগুলো সব কিছুই এই পথের পাঁচালী গল্পের মধ্যে তোমরা পড়লে দেখতে পাবে, শুনতে পারবে, জানতে পারবে বিষয়টা। এটা তোমাদের যদি ওই বইটা যদি তোমরা পড়তে যাও উপন্যাসটা, মনে হবে যে তুমি গ্রামের ভিতর চলে গেছো। যেমন আমি যখন পড়েছি তখন হয়তোবা আমি তখন ক্লাস 8 বা ক্লাস 9-এ পড়ি, তখন আমি এই পথের পাঁচালী বইটি পড়েছিলাম। আমার ঠিক ততটা একেবারে হুবহু মনে নেই যদিও পথের পাঁচালী, তবে তারপরও যেটুকু মনে আছে, এখনও মনে গেঁথে আছে যে গ্রাম বাংলার যে প্রকৃতি সেটা যে এত সুন্দর করে উপস্থাপন করেছিলেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা বলার মতো না। গ্রামীণ পরিবেশে এখনও তোমরা এখানে যারা স্কুলে পড়ছো তাদের মধ্যে অনেকেই আছো যারা একেবারে গ্রামের ভিতরে বাড়ি, তোমাদের শহরে ছাড়াও গ্রামের ভিতরে এখানে অনেকেই আছো। তোমরা ওই গ্রামের ভিতরে তোমরা চিন্তা করে দেখো, গ্রামীণ পরিবেশ এবং শহরের যে পরিবেশ, গ্রামীণ জীবন এবং শহরের যে জীবন, এর মধ্যে অনেক অনেক বেশি পার্থক্য রয়েছে। কাজের পার্থক্য রয়েছে, খাওয়ার পার্থক্য রয়েছে, তারপর তোমার ওঠা বসার পার্থক্য রয়েছে, আচার আচরণের পার্থক্য রয়েছে, কৃষ্টির পার্থক্য রয়েছে, সব কিছুরই একটা অনেক বড় পার্থক্য রয়েছে। কাজেই এই যে গ্রামীণ পরিবেশ সম্পর্কে সবারই জানা উচিত, আর জানলে ভালোও লাগবে তোমাদের অনেকেরই। আর এই যে পথের পাঁচালী উপন্যাসটি, এই পথের পাঁচালী উপন্যাসে যখন লেখক লিখতে গেছেন এই মানে গ্রামীণ যে পরিবেশের বিষয়টা যখন লিখেছেন, তখন দেখা যায় যে এটা আসলে এইভাবে বিবরণ দেওয়া যাবে না। অনেক সুন্দর বিষয় ছিল এটা, যে দেখার মতো মানে বোঝার মতো ওরকম একটা পরিবেশ এটা ছিল। আচ্ছা, যাই হোক, পথের পাঁচালী গল্প থেকে যখন এটা সংকলিত হয়েছে, সেই সংকলনের যে অংশটুকু সেটুকু অর্থাৎ সংকলন করা হয়েছিল শুধুমাত্র ছোটদের জন্য। এই আম আঁটির ঢেপু নাম দিয়ে ওই পথের পাঁচালীর কিছুটা অংশ এই আম আঁটির ঢেপু নামে গল্প দিয়ে তোমাদের এই পাঠ্য বইয়ে লেখা হয়েছে। এখন এই আম আঁটির ঢেপু গল্পটি সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোচনা করব। আর এই আম আঁটির ঢেপু গল্পটি যখন তোমরা পড়বে তখন এ থেকে যা জানবে বা যেটুকু তোমরা শিখতে পারবে, তোমাদের যে শিখন ফলটা সেটা আমি বলছি। সেটা হলো, 1 নাম্বার হলো তোমরা গ্রামীণ পরিবেশ সম্পর্কে জানতে পারবে। 1 নাম্বার যেটা সেটা হলো তোমাদের গ্রামীণ পরিবেশ সম্পর্কে তোমরা
জানতে পারবে। শিখন ফল যেটা সেটা আমি বলছি, গ্রামীণ জীবন সম্পর্কে জানতে পারবে। 2 নাম্বার হলো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানতে পারবে। এবং 3 নাম্বার যেটা সেটা হলো শহর এবং গ্রামীণ জীবনের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা তুলনা করতে পারবে। পার্থক্য তুলনা করতে পারবে। এছাড়া সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো দুটোর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। কি করতে পারবে? দুটোর মধ্যে অর্থাৎ শহর জীবন এবং গ্রামীণ জীবনের মধ্যে কি করতে পারবে? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিরূপণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদিনে তোমাদের এই গল্পটি আমি শেষ করতে পারবো না, এটার জন্য 2টো ক্লাস আমার প্রয়োজন। তো আমি আজকে যে ক্লাসটুকু নিচ্ছি সেটুকু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হলো আমাটির ভেপু গল্পের মধ্যে মূল চরিত্রে যারা রয়েছে সেটা হলো হরিহর দাস। উনি হলেন কি একজন অল্প আয়ের একজন ব্রাহ্মণ ব্যক্তি, আর ওনার স্ত্রীর নাম হলো সর্বজয়া, তার স্ত্রী। উনি খুব সংসারী ব্যক্তিত্ব ছিলেন, মহিলা ছিলেন। তাদের 2টো সন্তান ছিল, একটা হলো ছেলের নাম ছিল অপু, আর একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল দুর্গা। এই ছিল মোটামুটি তাদের এই 4 জনের পরিবারে একটি সংসার। আর এই 4 জনের পরিবারের সংসারে সবসময়, কারণ যেহেতু ওই হরিহর দাস স্বল্প আয়ের একটা চাকরি করতেন, অর্থাৎ গোমস্তার চাকরি করতেন। গোমস্তা হলো কোনো জায়গায় কারো বিষয় সম্পত্তি বুঝে রেখে সেটার আয় ব্যয়ের হিসাব নিকাশ করা, তাকে গোমস্তা বলা হতো। সেই গোমস্তার চাকরি করে তিনি 8 টাকা মাসে বেতনের চাকরি করতেন। আর সেই 8 টাকা দিয়ে তার সেই সংসার চালানো খুবই কষ্টকর ছিল। আর এই কষ্টকর যদিও ছিল, তারপর তার যে স্ত্রী সর্বজয়া সবসময় কি করত? তার ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসতো বলে সে চাইতো তাদেরকে কিভাবে ভালো খাওয়ানো যায়, কিভাবে ভালো পড়ানো যায়, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। এতে কিন্তু তার যে 2 ছেলে মেয়ে ছিল, দুর্গা এবং অপু, তাদের মধ্যে কোনো ধরনের কষ্ট কখনোই তারা বুঝে নাই। কারণ হলো তারা গ্রামের দুরন্ত ছেলে মেয়ে ছিল দুজনই। গ্রামের যত জায়গা ছিল, তোমরা ছোটোবেলায় এখনও তো হয়তো বা করো অনেকেই, তাছাড়াও ছোটোবেলায় হয়তো আরও বেশি করতে, যেটা হলো যে কারো গাছের একটা আম পড়ে গেলে বা কারো গাছ থেকে একটা আম কীভাবে ছোটো একটা আম পাড়া যায় সেটা চেষ্টা করতে, কারো গাছ থেকে একটা ফুল ছিঁড়তে, কারো গাছ কোথায় কিভাবে কি আনা যায়, জোগাড় করা যায় সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে ছোটোবেলায়। এখন হয়তো করো না, ব্যস্ততা পড়াশোনার অনেক বেশি, সেজন্য। তো যাই হোক, তোমাদের ছোট ভাই বোনেরা যারা আছে তারা হয়তো এখনও করে। তো এইভাবেই কিন্তু চলে আসছে আমাদের গ্রামীণ পরিবেশগুলো, যার ফলে সেই দুর্গা এবং অপু তারা কখনোই তাদের সেই অভাবটা তারা উপলব্ধি করতে পারেনি। বাবা মা যে এত কষ্ট করে তাদেরকে খাওয়া দাওয়া বা ভরণ পোষণ করছে সেটা কিন্তু তারা ওভাবে উপলব্ধি করেনি। আর উপলব্ধি করলেও সেটাকে তারা কখনো কষ্টের মনে করেনি। আর সেই যে দুর্গা, তার বয়স ছিল 10-12 বছর হবে, এরকম 10-11 বছর, তোমাদের বইয়ে হয়তো আছে। এই 10-11 বছরের মেয়েটি দেখা যেত ময়লা জীর্ণ কাপড় চোপড় পরে সারা গ্রাম ঘুরে বেড়াতো। আর কি করতো, এখান থেকে কয়েকটা আমের কড়ি, ওখান থেকে কিছু ফুল, ওখান থেকে কিছু কড়ি, এভাবে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাড়ি আসতো। আর যখন আসতো তখন তার মা সারা বেলা শেষ করে যখন বিকেলে আসতো তখন তার মা খুব রাগ হতো, বলতো সারাদিন বাইরে বাইরে ঘোরাফেরা, অথচ বাড়ির কোনো কাজকর্ম নেই, সারাদিন খালি ঘোরাফেরা করিস, এগুলো বলতো।
দুর্গাকে বলতো তার মা। আর অপু কি করতো, অপু ঠিক তার মায়ের সাথে বসে বসে দুর্গার সাথে একই কাজে ব্যস্ত থাকতো। আচ্ছা, যাই হোক, গল্পটি সম্পর্কে তোমাদেরকে আরেকটু আলোচনা আগামীকাল করব। আজকে শুধু কয়েকটি কঠিন কঠিন যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেটা সম্পর্কে আমি বলছি। সেটা হলো, একটা শব্দ তোমাদের এখানে ব্যবহার করা হয়েছে রসো রসো। রসো রসো শব্দের অর্থ হলো থামো থামো। আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে কঠিন, সেটা হলো জুটে গিয়েছি। সেটা হলো বুনো গাছ। বনো গাছ বলতে বলা হয়েছে যে গাছগুলো কোনো কাজে লাগে না, এই ধরনের গাছকে বলা হয়েছে। রুয়াক একটা শব্দ ব্যবহার করা হয়েছে। রুয়াক শব্দটি হলো আসলে আমরা বারান্দা হিসাবে যেটা ব্যবহার করি সেটাই হলো রুয়াক। আর হলো বন বিছুটি, সেটার অর্থ হলো বনো গাছ। তো আমি আসলে গল্পটি সম্পর্কে আরও তোমাদেরকে বিশ্লেষণ করে বলবো। আজকে যেটুকু বলেছে এটুকু অন্তত তোমরা মনে রাখবে। আর এই যে পথের পাঁচালী গল্পটি, এটি আসলে 3টি ভাগে বিভক্ত, আর এটার মধ্যে 35টি পরিচ্ছেদ রয়েছে। আর সবগুলো তো আমাদের পক্ষে সম্ভব না জানা। তো তোমাদের বইয়ে যে সেই পথের পাঁচালী গল্প থেকে আমাটির ভেপু হিসাবে যে গল্পটা সংকলন করা হয়েছে, এখানে শেষ যেখানে আছে তারপরের বাকি যে অংশটুকু সেটুকু আগামীকালকে তোমাদেরকে আমি বলে দিব। এবং এই আটির ভেপু অর্থাৎ পথের পাঁচালী, এটা কিন্তু শেষবেলায় একটা চলচ্চিত্র হয়েছিল সত্যজিৎ রায়ের, এবং সেই চলচ্চিত্র কিন্তু অস্কারও পেয়েছে। তো যাই হোক, আগামীকালকে আবারও দেখা হবে, আগামী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। তখন অবশ্যই আমি বাকি অংশটুকু গল্পটুকু তোমাদেরকে শোনাবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আর বাবা মার কথা শুনবে, বাবা মাকে কাজে সাহায্য করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবগুলো ক্লাস তোমরা অনুসরণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।